আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের হোম মেনুর গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। মনে আছে আপনাদের? সবার মনে আছে? জি আচ্ছা, মাশাআল্লাহ। জি স্যার। জি স্যার। এইটার ফন্ট বক্স, এই ফন্ট বক্সের কি কাজ বলেন দেখি। ফন্ট বক্সের কাজ হচ্ছে আপনার বিভিন্ন ফন্ট সিলেক্ট করা। গুড। বিভিন্ন ফন্ট স্টাইল গুলো চেঞ্জ করা। আমরা এখান থেকে শিখেছিলাম ফন্ট সাইজ এবং আমাদের যে ইংরেজি লেখার যে ইয়েগুলো রয়েছে, সিস্টেম গুলো রয়েছে, আপার কেস, লোয়ার কেস, বড় হাতের, ছোট হাতের ইত্যাদি গুলো চেঞ্জ করা, তারপরে বোল্ড করা, তারপরে ইটালিক করা, আন্ডারলাইন করা, এগুলো আমরা শিখেছিলাম। এখানে কয়েকটা কমান্ড বাদ দিয়ে বাকিগুলো আমরা করেছিলাম। যাদের এখানে আইডি ডাবল আছে দয়া করে এটা অফ করে দেন, আর না হয় টোটালি দুইটাই মিট করে রাখেন। যেমন আপনি কোনো প্রোডাক্ট লিখেছেন, কোন প্রোডাক্টের ওল্ড রেট এবং প্রেজেন্ট রেট, বর্তমান রেট এবং আগের রেট, এটাকে একটা মার্ক দিয়ে যদি ডিভাইডেড করে বুঝাইতে চান, সেক্ষেত্রে আমরা দিয়েছিলাম স্টিক। আমরা আলোচনা করেছিলাম যে মিডলে কিভাবে একটা লাইন দিয়ে এটাকে আলাদা বোঝানো হয়, রাইট বা রং বা পূর্বের দাম, বর্তমান দাম, এটাকে কিভাবে বোঝানো হয় সেটা স্টিকের মাধ্যমে একটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু এই জায়গার মধ্যে একটা কাজ আমরা হয়তো আলোচনা করেছি, অনেকে ছিলেন বা অনেকে ছিলেন না। এখানে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট নামে দুইটা কমান্ড রয়েছে। সাবস্ক্রিপ্ট একটা হলো সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট মূলত হলো আমরা যে এ স্কোয়ার টু বি স্কোয়ারের যেসব গণিতের কাজগুলো রয়েছে, ওইসব কাজগুলো যখন আমরা করি তখন কিছু কিছু বর্ণ রয়েছে এমন যেগুলো আমাদেরকে উপরে কিংবা আমাদের নিচে এভাবে আমাদেরকে কি করতে হয়, ছোট করে উল্লেখ করতে হয়। তো এই যে বর্ণটাকে আপনি ছোট করবেন উপরের দিকে বা নিচের দিকে, এটা কিভাবে করে? এটা করার সুরত হলো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। আমি যদি এখন সাবস্ক্রিপ্ট ক্লিক করি তখন দেখবেন যে আমার এটা নিচের দিকে দেখেন ছোট হয়ে এই যে টুটা নিচের দিকে হয়ে আসছে। আবার যদি আমি সুপারস্ক্রিপ্ট দিই তখন দেখবেন যে এটা উপরের দিকে যাবে। তো এই ধরনের গণিতের কাজ, অথবা আমাদের যখন আমরা হাসিয়ার কাজ করি বা যে বড় বড় যে কিতাবগুলো রয়েছে আমাদের মাঝে, আমরা অনেকে জানি এই কম্পিউটার নুস্কার এখন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এগুলো যে মতন রয়েছে, এই মতন কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীতে প্রায় জায়গায় এখন আপনার এই কদিম নুস্খা নাই, এখন কম্পিউটার নুস্খাই বলা যায় ম্যাক্সিমাম ইয়েগুলোতে রয়েছে। এই কম্পিউটার নুস্খার মধ্যে আপনার যে হাসিয়া নাম্বার গুলো বসানো হয়, কম্পিউটার নুস্খার মধ্যে কি হাসিয়া নাম্বার যেগুলো আছে এগুলো যে বসানো হয়, এগুলো এই এইভাবে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের মাধ্যমে নাম্বার গুলো বসানো হয়। আরেকটা অপশন রয়েছে, সেটা হলো ম্যানুয়াল, একটা 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 ধরে ধরে করতে হয়। তো এটা আপনি করতে পারেন, চাইলে সিস্টেমও করতে পারেন, চাইলে অন্যভাবে করতে পারেন, অথবা আপনার যে টিকা মার্ক গুলো রয়েছে আপনার বইয়ের মধ্যে, এই টিকার ক্ষেত্রেও আপনি এইভাবে ম্যানুয়ালি এই সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট মাধ্যমে যে কোনো লেখাকে, যে কোনো নাম্বারকে ছোট করে উপরে কিংবা নিচে সেট করতে পারবেন। বাট এটা কিন্তু অরিজিনাল কাজ হলো আমাদের গণিতের ক্ষেত্রে আমরা মূলত এই কমান্ড গুলো ব্যবহার করি, মূলত ওইটার জন্য এটা তৈরি করা। এ স্কোয়ার টু বি স্কোয়ারের যেসব কাজগুলো রয়েছে ওইসব কাজগুলো এই কমান্ড গুলো দিয়ে করতে হয়।
এরপর আসেন হলো আমরা কোন একটা লেখা লিখলাম, উদাহরণস্বরূপ লিখলাম আকরাম, অথবা লিখলাম কওমি ইউথ ক্লাব। এই যে কওমি ইউথ ক্লাব লেখাটা লিখলাম, এইখানে লেখাটার মধ্যে যদি আমরা কোনো কালার বসাতে চাই, কালার্স, তো সেই ক্ষেত্রে কালার অপশন, আমাদের এই যে কালার রয়েছে এখানে তিনটা কালার। একটা হলো ভিতরের লেখার নিচে একটা কালার করা, আরেকটা হলো লেখা কালার করা। এই যে লেখা কালার রয়েছে এ, দেখেন একটা বর্ণ রয়েছে বড় হাতের এ, বড় হাতের এর নিচে দেখা যাচ্ছে এটা রেড কালার। বড় হাতের নিচে যে এই লোগোটা রয়েছে এটা মূলত একটা লোগো। এই ধরনের লোগো যেখানে দেখতে পাবেন আপনাকে বুঝতে হবে যে এটা লেখা কালার করার একটা লোগো। দেন আপনি যখন মোর অপশনে ক্লিক করবেন বা ড্রপ ডাউনে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন যে এখানে অনেকগুলো কালার দেখাচ্ছে। আপনি যখন মাউস দিয়ে মাউস পয়েন্টারটাকে কোন একটা কালার উপর নিয়ে যাচ্ছেন, তখন দেখতে পাচ্ছেন যে নিচে অটোমেটিক ভাবে কালার চেঞ্জ হচ্ছে, অটোমেটিক ভাবে কালার চেঞ্জ হচ্ছে। এখানে চেঞ্জ হওয়া মানে হলো কালার আপনাকে দেখাবে, প্রিভিউ হিসেবে দেখাবে। দেন যেটাতে আপনি ক্লিক করবেন ওইটাই কালার হিসাবে আপনাকে স্ক্রিনে দেখাবে, অর্থাৎ দেখাবে বলতে ফিক্সড হয়ে যাবে। এখন আপনি যদি আবার চান আবার চেঞ্জ করতে পারবেন, আবার যদি চান আপনি আবার চেঞ্জ করতে পারবেন। দেখেন এখান থেকে কোন কালারটা আপনি দিবেন। আমি কিন্তু একটু বোল্ড করে নিয়েছি যাতে স্পষ্ট ভাবে বোঝানোর জন্য, আপনারা যাতে মোবাইলে দেখলে একটু বড় বড় দেখতে পারেন, এর জন্য বোল্ড করা, অন্য কিছু নয়। এখান থেকে দেখেন একটা একটা করে এখানে অনেকগুলো কালার রয়েছে। আবার যদি বলেন যে স্ট্যান্ডার্ড কালার, স্ট্যান্ডার্ড এই কালার গুলো এখান থেকে কালার গুলোকে আলাদা কালার করে, মানে এখানে কালার থেকে চয়েস করে যেসব কালার গুলো স্ট্যান্ডার্ড টাইপের, ওই কালার গুলোকে আপনাকে আবার আলাদাভাবে এখানে দেখানো হচ্ছে, এই কালার গুলো একটু স্ট্যান্ডার্ড। আপনি যদি কালার পছন্দ করতে না পারেন, যদি মনে করেন যে আমি নতুন বুঝতেছি না, তখন আপনি স্ট্যান্ডার্ড কালার চলে যেতে পারেন। এখান থেকে যে কোনো একটা চুজ করলেই মানুষ পছন্দ করবে, কারণ এই মানুষ সবচেয়ে বেশি যে কালার গুলো পছন্দ করে ওগুলোই মূলত স্ট্যান্ডার্ড কালার হিসেবে এখানে দেখাবে। এরপর আসেন হলো মোর কালার্স। আপনি যখন মোর কালার্স এ যাবেন, ওইখানে কালার্স এ দেখবেন যে আরো লক্ষ লক্ষ কালার এখানে রয়েছে। দেখেন এই যে পয়েন্ট পয়েন্ট আকারে এখানে দেখাচ্ছে, আপনি যে কাস্টম রয়েছে, যদি চান স্ট্যান্ডার্ড এখানে দেখবেন বড় বড় করে রয়েছে। কাস্টমার দেখবেন যে এগুলো সব একটা একটা করে কালার। দেখেন কোন কালারটা আপনি নেবেন, যেটা ক্লিক করবেন দেখবেন যে ওই কালারটা হয়ে যাবে। এইভাবে দেখেন গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার মানে হলো আপনি তো নরমালি এখান থেকে এক কালার করে দিতে পারছেন। তা আপনি চাচ্ছেন যে আপনার লেখার ভিতরে একাধিক কালার মিক্স একটা কালার আসুক। এই একাধিক কালারের যে সমন্বয়, যে শেপটা, যে ডিজাইনটা, যে কালার স্টাইল আপনাকে দেখাবে ওইটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট আপনি যখন দিবেন, যখন মাউসটাকে নিয়ে যাবেন, তখন দেখবেন যে গ্রেডিয়েন্ট কালার এখানে শো করছে। আমি এখান থেকে কোন একটা কালার চুজ করলাম, দেন এইটাকে আমি বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। এই কালার মধ্যে দেখেন এই লেখার উপরের সাইডটা দেখতে পাচ্ছেন হালকা একটু কালো আবরণ রয়েছে, আর নিচের সাইডটার মধ্যে রয়েছে আপনি পিঙ্ক কালারের মতো। তো এটা কিভাবে, এটা দুটা কালারের সমন্বয়ে এটা তৈরি হয়েছে। আমি আবারও যখন কালার থেকে মোর কালার্সে গিয়ে গ্রেডিয়েন্টসে যাব, এখান থেকে আমি পছন্দ করে নিতে পারবো। যেমন আমি এটা ক্লিক করলাম, এবার দেখেন ডান পাশের থেকে বাম পাশে আস্তে আস্তে কালোর দিকে যাচ্ছে। দেখেন এটা অনেকটা কালোর দিকে গিয়েছে। তো এটাকে গ্রেডিয়েন্ট কালার বলে, একাধিক কালারের সমন্বয়ে একটা কালার বা একটা ডিজাইন তৈরি করে এটা কালার। এই কালারটা আপনি চাইলে তো বানাতে পারতেছেন না, এটা আপনাকে ইজি ভাবে এই কালারটা তৈরি করে দিবে। আরো যদি কালার চান, এখান তো পিঙ্ক কালার, দুইটা কালার সমন্বয়ে আসছে। এখানে আপনি যদি আরো একাধিক কালার চান, সেক্ষেত্রে মোর গ্রেডিয়েন্টস যাবেন। মোর গ্রেডিয়েন্টস এ যখন যাবেন, সেখান থেকে নো ফিল মানে নো কালার, সলিড কালার, এক কালার যদি আপনি চান, এখান থেকে এক কালার ঠিক ওটার মতো এখানে যে কালার গুলো দেখানো হয়েছিল। এরপর আসেন গ্রেডিয়েন্ট ফিল কালার। গ্রেডিয়েন্ট প্রেজেন্টের মধ্যে রয়েছে অনেক অনেক ডিজাইন এখানে রয়েছে। দেখেন কোন ডিজাইনটা আপনার কাছে পছন্দ হয়, দেন ওকে দেন।
বা ক্লোজ দেন, দেখবেন যেটা দেখেন সেট হয়ে গেছে। এভাবে আসেন কালার অপশন থেকে গ্রেডিয়েন্টস এ যান, মোর গ্রেডিয়েন্টস এ যান, সেখানে গিয়ে দেখবেন যেখানে আরো অনেক ধরনের ডিজাইন রয়েছে। আবার এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা মানে পাশাপাশি ভাবে আছে, এটাকে আপনার আপনার রেডিয়াল সিস্টেম করতে পারবেন, মানে মিডল, ডান পাশে বাম পাশে। তারপরে এখানে রয়েছে আপনার রেক্টিঙ্গেল সিস্টেম, চাইলে রেক্টিঙ্গেল সিস্টেম করতে পারবেন। তারপর রয়েছে আপনার পাথ সিস্টেম, চাইলে পাথ সিস্টেম করতে, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেন। টাইপ কোন ভাবে গ্রেডিয়েন্টটা দেখানো হচ্ছে দেখেন। যেমন আমি লিনিয়ার ক্লিক করলাম, দেখেন এই সাইডে কালো টাইপের, আস্তে আস্তে দিকে ডিজাইনটা গিয়েছে। আবার যখন আমি এই জায়গা থেকে রেডিয়াল ক্লিক করলাম, তখন দেখেন রাইট টু ব্ল্যাক টাইপের, বাম পাশে তো ঘুরে গেছে। এভাবে আসেন হলো রেক্টেঙ্গেল, আসেন রেক্টেঙ্গেল, দেখেন রেক্টেঙ্গেল টাইপ দেখাচ্ছে। তো এই যে অপশন গুলো টাইপ, আবার ডিরেকশনও রয়েছে। ডিরেকশনের মধ্যে দেখেন কোন সাইড থেকে আলোটা পড়বে, হলুদের কালারটা, এটা দেখাচ্ছে। আবার এখানে এগুলোকে প্লাস মাইনাস করে নিয়ে আপনি কি করতে হবে, বা ঘুরাইতে পারবেন। দেখেন আমি যখন যেভাবে এটাকে এগুলোকে ইয়ে করতে পারবো, এগুলোকে স্টপ বলে। এই স্টপ গুলোকে আপনি প্লাস মাইনাসও করতে পারবেন। এই যে ডিলেট দেন, ডিলেট ডিলেট ডিলেট, প্লাস দেন প্লাস। দেখেন প্রত্যেকটা স্টপের মধ্যে আলাদা আলাদা কালার সেট করা হয়। স্টপে ক্লিক করলাম, এখানে একটা কালার দিবেন, কালার ক্লিক করেন, কোন কালারটা দিবেন এটা আপনি বানাচ্ছেন। আবার স্টপে ক্লিক করলাম, এখানে একটা কালার দিবেন, কোন কালার দিবেন দেখেন আপনি বানান। তা আপনি চাইলে এইভাবে আপনি নিজেও কালার বানাইতে পারেন, এখান থেকে কালার সমন্বয় করে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারেন। এটা হলো গ্রেডিয়েন্টের। আচ্ছা এখন দেখেন এটা বানানো কালার। আমি এখানে লাল দিয়েছিলাম, মিডল একটু ব্ল্যাক টাইপের দিয়েছিলাম, তারপর উপরে একটু সবুজ কালার দিয়েছিলাম, সমন্বয়ে আমার একটা ডিজাইন তৈরি হয়েছে, খুব চমৎকার লাগবে এইভাবে। এটা হলো ফিল কালার। ফিল কালারের আমি আপনাকে বলা যায় যেটা বেসিক ধারণা দিয়েছি। অ্যাডভান্সে আপনাকে যেতে হবে কিভাবে, প্রত্যেকটা কালার আপনাকে বের করতে হবে একটা একটা করে, কোন কালার মধ্যে কি আসে, স্ট্যান্ডার্ড কালার মধ্যে কি কি কালার দেখাচ্ছে, মোর কালার্স এর মধ্যে আর কি কি কালার রয়েছে, গ্রেডিয়েন্টস এর মধ্যে দেখেন কত ধরনের শেপ। আপনি গ্রেডিয়েন্ট কালার একটা কালার তৈরি করেছেন, ওই কালারটাও আপনি ভেরিয়েশনের মাধ্যমে দেখেন এক একটা মুড চেঞ্জ হচ্ছে। একটা জিনিসকে যেমন কম্পিউটারটাকে নানান রূপে নানান সিস্টেম আপনাকে দেখাচ্ছে। তো এটাকে আপনাকে ঘাটতে হবে, যত বেশি ঘাটবেন আপনি তত অ্যাডভান্সে বুঝবেন। অ্যাডভান্স কখনো ট্রেনাররা বা টিচাররা কখনো অ্যাডভান্সে পৌঁছাতে পারে না, তার প্রত্যেক ট্রেনারই একটা বেসিক ধারণা আপনাকে দিবে। অ্যাডভান্সে পৌঁছার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে ট্রাই করতে হবে। এরপরে আসেন হলো আপনি যে এত সময় ধরে কালার করেছেন, এটি ছিল ফিল ফন্ট কালার, অর্থাৎ লেখা কালার। আপনি যদি এবার লেখার নিচে কালার করতে চান, সেই কালারটা আপনি এখান থেকে মার্ক করতে পারবেন, কোন কালারটা আপনি দিবেন। যেমন এই কালারটা করবো, আমার লেখার নিচে কালারটা হয়ে গেছে। এটাকে শেড কালার বলা হয়, আবার ফিল কালারও বলা হয়। এখান থেকে কোন কালারটা আপনি দিবেন, নো কালার দেন, কালার চলে গেল। আরেকটা বিষয় হলো আপনি এখান থেকে যেমন লেখার স্টাইলটা করেছেন গ্রেডিয়েন্ট স্টাইলে বা ফন্ট কালার দিয়ে, আপনি যদি চান আরেক ধরনের কাজ করতে পারেন, যেমন আকরামুল্লাহ আশরাফ লিখলাম, এইখানে এই জায়গার মধ্যে দেখেন আমি গেলাম হলো আমার এখানে যে টেক্সট ইফেক্ট রয়েছে, এই টেক্সট ইফেক্টে গেলাম, অনেকটা গ্রেডিয়েন্টের মতো মনে হলো, এটা একটু ভিন্ন একটা স্টাইল। দেখেন আমার এটার এখান থেকে আমার কোন স্টাইলটা পছন্দ হয়, দেখেন দেখেন আমার একটা লেখার স্টাইল। আমি একটা একটা বর্ণ, এখানে যেমন একটা বর্ণ কারেকশন করা যাবে, এখানে একটা একটা বর্ণ কাজ কারেকশন করা যাবে। এখান থেকে দেখেন অনেক ধরনের স্টাইল রয়েছে, আপনার কাছে কোনটা ভালো লাগে আপনি সেটাতে ক্লিক করেন। আবার দেখেন আউটলাইনের মধ্যেও আপনি কালার দিতে পারবেন, সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইনের মধ্যে যে কোনো কালার আপনি চুজ করতে পারবেন। আউটলাইন আর আপনার আউটলাইন বলতে আপনাকে বুঝতে হবে, আউটলাইন হলো লেখার চতুর্পাশে, যেই লেখার চতুর্পাশে বর্ণের চতুর্পাশে যে border রয়েছে, মূলত সেই বর্ডারটাকে বলা হয় আউটলাইন, যেটাকে আমরা আমাদের আপনার ইয়ার ভাষার ক্ষেত্রে বলি, আপনার গ্রাফিক্স এর ভাষার ক্ষেত্রে বলি আমরা স্ট্রোক।
এই স্ট্রক কালারটা করতে চাইলে আপনি আউটলাইন কালার যাবেন, সেখান থেকে আপনি যে কালারটা আপনার পছন্দ হবে দেন সেটাতে ক্লিক করুন। শ্যাডো কালার যদি লেখা দিতে করে শ্যাডো দিতে চান, শেডের কোন ভাবে দিবেন, কোন স্টাইলে দিবেন দেখেন ওইটা আপনি দিতে হবে। রিফ্লেকশন, ওটা প্রতিচ্ছবি বা ছায়া। লেখার নিচে আপনি যখন পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকেন তখন আপনার একটা ছায়া পুকুরের পানিতে পড়ে, ঠিক রিফ্লেকশনের কাজটা হলো অনেকটা এই ধরনের। এখান থেকে কোন স্টাইলটা আপনার পছন্দ হয়, কোনটা আপনার লাগবে সেটা আপনি ক্লিক করেন, দেখবেন যে লেখাটা ঠিক ওই স্টাইল আপনাকে দেখাবে। স্টাইল থেকে যদি আপনি গ্লোতে ক্লিক করেন, গ্লো মানে হলো ফিল কালারটাকে আরো গাঢ় করবে, সরি স্ট্রক কালারটাকে আপনাকে আরো গাঢ় করবে। দেখেন এটা হলো গ্লো, গ্লো স্টাইল। আপনি আরো যান, গ্লো অপশনে যান, সেখানে গিয়ে দেখবেন যে আরো গ্লোটাকে বাড়াইতে পারতেছেন। দেখেন গ্লোটা কেমন হবে, ট্রান্সপারেন্সি কেমন হবে, বাড়াইবেন হালকা করবেন, সবকিছু আপনি এখান থেকে রদ বদল করতে পারবেন। কোন স্টাইলটা আপনার পছন্দ হয় সেটা ক্লিক করবেন। তো এই যে এখানে তিনটা কালার দেখতে পাচ্ছেন, একটা কালার হলো ফন্ট কালার, একটা কালার হলো শেড কালার বা আপনার এই এটাকে বলে শ্যাডো কালার, আর আরেকটা রয়েছে হলো আমার টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট মানে হলো আমার লেখার উপর আমি একটা ইফেক্ট বসাতে চাই, ওইটা একটা স্টাইলের মতো, গ্রেডিয়েন্ট স্টাইল বলেন বা ইয়া বলেন, এটা একটা স্টাইলের মতো। এগুলো দিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে ঘাটাঘাটি করতে হবে। তবে আপনি যখন একটা কাজ দাঁড় করাবেন, সেই কাজটা খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে আপনার ক্লায়েন্টকে আপনি দিতে পারবেন। সবশেষে আসেন হলো আমাদের ক্লিয়ার ফরম্যাটিং। এই ক্লিয়ার ফরম্যাটিং মানে হলো আমি এত সময় ধরে এখানে যা যা করেছি সবকিছুকে ধুয়ে মুছে নিট এন্ড ক্লিন করে ফেলা, যেটা আমরা যে মেকআপ ম্যানের কথা বলেছিলাম সেই কাজটা এটার মধ্যে আমরা ক্লিয়ার করে ফেলছি। তো দেখা গেছে ঠিক আমার মূল যে লেখাটা রয়েছে সেই লেখাটাতে ফিরে আসবে। এই তো সময় ধরে যে মেকআপ দিয়েছিলাম, এক একজনের মুখের মধ্যে মেকআপ দিতে দিতে এমন একটা স্তর ফেলে দিয়েছি যে কালো মানুষকার কালো মনে হয় না। এবং আপনার কোনো মতো বিশ্রী চেহারার মহিলাগুলোকে দেখবেন যে কত সুন্দর দেখা যায় এই মেকআপের কারণে। ঠিক এইখানেও সেম, আপনি যত কিছুই করেন না কেন মুখের যে একটা পাড়ি মেরে দেন, দেখবেন যে মূল চেহারাটা বেশি আসবে, মূল লেখাটা বেশি আসবে। এটা ছিল আমাদের ফন্টের স্ক্রিনে যে কমান্ড গুলো রয়েছে, স্ক্রিনে কমান্ড গুলোর আলোচনা। নেক্সট আসেন মোর অপশন। ফন্ট বক্সের বা ফন্ট গ্রুপের বা ফন্ট ট্যাবের যেই মোর অপশন রয়েছে, প্রত্যেকটা গ্রুপের মধ্যে দেখবেন যে নিচের দিকে একটা তীর থাকে। নিচের দিকে তীর থাকলে আপনাকে বুঝতে হবে যে এটার মধ্যে আরো কিছু আছে। এটাকে মোর অ্যারো বলা হয়, আবার অনেকে বলে যে মোর কমান্ড বা মোর অপশন। প্রত্যেকটা কমান্ডের মধ্যেও কম বেশ থাকে, আবার প্রত্যেকটা গ্রুপের মধ্যেও বা ট্যাবের মধ্যেও থাকে। আমি যখন ফন্ট গ্রুপে ক্লিক করলাম তখন আমার একটা ফন্ট গ্রুপের বিস্তারিত যেই বা মোর অপশন গুলো, মোর কমান্ড গুলো রয়েছে, ওই কমান্ড গুলো শো করবে। তবে এটা যেই বক্সের মধ্যে শো করবে এটার নাম হলো টপ আপ বক্স। এই টপ আপ বক্স বা ডায়ালগ বক্স বা ডায়াল আপ বক্স, এটা কেন আসবে, কেন আসলো, এটা যখন আমি মোর অপশন ক্লিক করেছি তখন এটা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ভাবে আপনাকে দেখানোর জন্য, প্রদর্শন করার জন্য এটা আলাদাভাবে আসবে এবং এটা টপ আপ বক্স হিসেবে সবার কাছে পরিচিত। এই টপ আপ বক্সের মধ্যে দুটো শিরোনাম থাকে, একটা হলো ফন্ট, আরেকটা হলো অ্যাডভান্স। এই ফন্ট বা অ্যাডভান্স, ফন্টের মধ্যে ম্যাক্সিমাম কাজগুলো আপনি ইতিমধ্যে শিখেছেন, যেমন ফন্ট চেঞ্জ করা, এই যে ফন্ট চেঞ্জ করা, ফন্ট সাইজ চেঞ্জ করা, ফন্ট সাইজ চেঞ্জ করা। তারপরে হলো আপনার ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল মানে হলো বোল্ড করা, ইটালিক করা, স্বাভাবিক। এই যে বোল্ড করলাম বা ইটালিক করলাম, এটা একটা স্টাইল, হয়তো একটু গাঢ় হলো অথবা একটু বাঁকা হলো, এটা একটা স্টাইল। আবার বোল্ডও হলো না, ইটালিকও হলো না, রেগুলার, স্বাভাবিক, এটা হলো স্বাভাবিক। এই কমান্ড গুলো আপনি রেগুলার ফন্ট স্টাইলের মধ্যে পাচ্ছেন। এখানে ডাবল ডাবল শো করছে, সবাই খেয়াল করেন। এই ডাবল ডাবল শো করার
হিকমত কি? কে বলতে পারবেন? সবকিছু যে আমি আপনাদেরকে শিখাবো এমন তো নয়, আপনাদের থেকে তো কিছু শিখতে হবে। বলেন। বলেন বলেন। আছেন নাকি আপনারা লাইনে, নাকি আমি এমনিতে বকবক করছি? আপনারা লাইনে আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন নাকি আপনারা? কথা কি শুনতে পাচ্ছেন? সময় ধরে যে আলোচনাগুলো করেছিলাম এগুলো কি সবাই শুনতে পাচ্ছিলেন, নাকি এমনিতে আমি কথা বলে গেছিলাম? এরপর আসেন, আপনি যখন ফন্ট বক্সে যাবেন, ফন্ট বক্সে গিয়ে দেখতে পারবেন যে সেম ডাবল আপনার ফন্ট বক্স, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ রয়েছে। এটা ডাবল থাকার কারণ হলো, যেহেতু আমার কম্পিউটার মধ্যে অ্যারাবিক এবং আপনার ইংলিশ রয়েছে, অর্থাৎ জেনারেল মোড এবং অ্যারাবিক মোড রয়েছে, এই কারণে দুইটা আলাদা আলাদা ভাবে দেখাবে। আমি যদি আরবি ফন্ট গুলো চেঞ্জ করতে চাই, তখন আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যদি বাংলা ফন্ট গুলো বা ইংরেজি ফন্ট গুলো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি ল্যাটিন থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক এইভাবে এরপর আসেন, এখান থেকে আমরা শিখেছিলাম স্ট্রিক। এই যে রয়েছে আমার এখানে স্ট্রিক, ডাবল স্ট্রিক এখানে নেই, এখানে রয়েছে ডাবল স্ট্রিক। যদি আপনার লেখার মধ্যে ডাবল স্ট্রিক বসাতে চান, এই যে স্ট্রিকটা বসাইলেন সিঙ্গেল, ডাবল স্ট্রিকও বসাতে পারবেন, সেটা অ্যাডভান্সে গিয়ে অর্থাৎ ভিতরে গিয়ে ডাবল স্ট্রিক বসালাম, ওকে। এখন দেখেন শুরু করছে। এইভাবে আসেন ডাবল স্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট মিউট করেন, মিউট। আপনি স্মল ক্যাপস, অল ক্যাপস, কোন লেখা থেকে যদি আপনি লুকাই রাখতে চান সেটাও রাখতে পারবেন। ওকে বাটন দিলাম, দেখেন লেখাটা চলে গেছে। আবার যদি আমি লেখাটাকে ফিরে আনতে চাই, তাহলে আমাকে সিলেক্ট অল দিয়ে এরপর আমাকে যেতে হবে ফন্টে, এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিলেই আমার ওই যে লুকানো লেখাটা চলে আসবে। এটা হলো আমাদের ফন্টে। ফন্টের ম্যাক্সিমাম কিন্তু আপনি ইতিমধ্যে এখান থেকে শিখেছেন। শুধুমাত্র অতিরিক্ত একটা জিনিস ছিল, সেটা হলো ডাবল স্টিক। এখানের মধ্যে দেখেন ফন্ট কালার রয়েছে, আমার এই জায়গার মধ্যে ফন্ট কালার রয়েছে, এই জায়গার মধ্যে আন্ডারলাইন রয়েছে, আবার এই জায়গার মধ্যে আন্ডারলাইন রয়েছে, বাট এইখানে সিঙ্গেল রয়েছে, এখানে আমার বিস্তারিত রয়েছে। সিঙ্গেল আন্ডারলাইন দিতে পারবেন, ডাবল আন্ডারলাইন দিতে পারবেন, ডট ডট সিস্টেমের আন্ডারলাইন দিতে পারবেন, আবার এখানে আন্ডারলাইনটা কালার করতে পারবেন, বাট এইখানে কিন্তু আন্ডারলাইন কালার অপশনটা নেই। এখানে রয়েছে, আপনি চাইলে এখান থেকে আন্ডারলাইন দিতে পারেন, আন্ডারলাইন থেকে আবার কালার দিতে পারেন। দেখেন আমি ডট ডট আন্ডারলাইন দিয়েছি এবং কালারটাও সবুজ করে দিয়েছে আমি এখানে। এরপরে দেখেন আমি এখান থেকে নান করে দিলাম, দেন ওকে বাটন প্রেস করলাম, চলে গেল আমার আন্ডারলাইনটা। অ্যাডভান্সটা আমার এখান থেকে রয়েছে। আসেন হলো অ্যাডভান্স। অ্যাডভান্স, এখানে অ্যাডভান্স মূলত আমার বিশেষ কোনো কাজ নেই, বাট এতটুকু কাজ রয়েছে আমার, যে কখনো কখনো এমন হতে পারে আমাদের যে দুইটা লেখা দুইটা লেখা আমাদের মাঝে বিরাজমান। দুইটা লেখা বলতে দুইটা লাইন, কিন্তু দেখেন আমাকে এখানে দুইটা লাইন,
কিন্তু আমার এই একটা লাইনের কারণে এমন হতে পারে পরবর্তী পেজে চলে যেতে পারে, শুধু একটা লাইন। একটা লাইনকে যদি আমরা কন্ডেন্স করি, অর্থাৎ লেখাটাকে কন্ডেন্স যদি করি, তখন এই একটা শব্দকে একটা লাইনে ঢুকে দেওয়া সম্ভব। কিভাবে? লেখাটাকে সিলেক্ট করতে হবে, ফন্টে যেতে হবে, তারপর অ্যাডভান্সে যেতে হবে। এখানে যে স্কেলটা দেখতে পাচ্ছেন, স্কেল, এই স্কেলটার 100% মানে হলো রেগুলারই যে সাইজ থাকার কথা ওই সাইজে আছে। আপনি যদি এখান থেকে কমিয়ে দেন তাহলে লেখাটা কনজাস্ট হবে এবং নিচের জায়গা ফাঁকা থাকার কারণে নিচের থেকে লেখাটা আস্তে আস্তে উপর দিকে চলে যাবে। এখনো ওই পরিমাণ ফাঁকা হয় নাই যে এই শব্দটা উপরে উঠতে পারবে। তাহলে আমাকে কি করতে হবে? আবারও যেতে হবে। এভাবে 95 ছিল, আমি 90 করে দিলাম। এখন ওই পরিমাণ গ্যাপ হয়নি, আরেকটু জায়গা দরকার। আমি এখানে করে দিলাম 88, দেন ওকে দিলাম। 88টা হয় নাই, আমি এখানে 85 করে দিলাম। দেখেন 85তে আমার জায়গা হয়ে গেছে, আবার তুলনামূলক একটা জায়গা আছে। আমি চাইলে এটাকে ফিল আপ করে দিতে পারি, 87 দিয়ে দেখতে পারি। 87তে মোটামুটি আমার এক লাইনে ফিল আপ হয়ে গেছে। তো এই ধরনের ক্ষেত্রে যখন আপনি বই মেকআপ দিবেন, বই সেটিং করবেন, তখন এমনটা হতে পারে বা লাগতে পারে। তখন আপনি এই কাজটা এই অ্যাডভান্স দিয়ে করতে পারবেন। এরপর রয়েছে স্পেসিং, পজিশন, এগুলো আমাদের দরকার নেই, ডিফল্ট হিসেবে থাকবে। এগুলো অটো রয়েছে, অটো থাকবে, আপনার কিছু করার প্রয়োজন নেই। এইখানে যে টেক্সট ইফেক্টটা রয়েছে, আপনি ফন্ট বক্সে গিয়ে টেক্সট ইফেক্টে গেলে সেই টেক্সট ইফেক্টের বক্সটাই আপনি এখান থেকে পাবেন। চাইলে এখান থেকে টেক্সট ইফেক্টের স্টাইল গুলোকে দিয়ে চেঞ্জ করতে পারবেন। এটা আমাদের দরকার নেই। এই যে সময় ধরে আলোচনা করলাম সেটা ছিল আমাদের ফন্ট গ্রুপের বা ফন্ট ট্যাবের বিস্তারিত আলোচনা। এবার আসেন হলো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে এখানে 4টা কমান্ড দেখতে পাচ্ছেন। এই 4টা কমান্ডকে একত্রে বলা হয় অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্টের কাজ কি? টেক্সট অ্যালাইনমেন্টের কাজ হলো লেখাটাকে আমি এখান থেকে 90 করে দিলাম। এখন দেখেন টেক্সট অ্যালাইনমেন্টের মাধ্যমে আমি লেখাটাকে বাম পাশে বর্তমানে রয়েছে। আমি যদি পেজের মিডলে চাই মিডলে, পেজের রাইটে চাই রাইটে, এবং দুই পাশেই যদি আমি এভাবে অ্যালাইন মিলিয়ে দিতে চাই রেঞ্জ, সেক্ষেত্রে জাস্টিফাই। এভাবে আমরা আমাদের অ্যালাইনমেন্ট গুলোর মাধ্যমে আমাদের লেখাগুলোকে সাজাইতে পারবো, যে কোনো এক সাইডে অথবা মিডলে অথবা উভয় পাশে সমান করে আমরা আমাদের লেখাগুলোকে সাজাইতে পারবো। এই 4টা হলো একসাথে একসাথে বলা হয় অ্যালাইনমেন্ট। এটা লেফট অ্যালাইনমেন্ট, এটা সেন্টার অ্যালাইনমেন্ট, এটা রাইট অ্যালাইনমেন্ট, এটা হলো জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এটা ডান পাশে রয়েছে হলো, কিছুক্ষণ আগে শিখেছিলাম আমি অ্যাডভান্সে গিয়ে বর্ণমালা গ্যাপ কমানো বা বাড়ানো। এখানের মধ্যে আমি আমার বর্ণমালার যে গ্যাপ রয়েছে 90% 100% করে দিয়ে স্বাভাবিক করে দিলাম। ঠিক এই জায়গার মধ্যে আমি যেমন লাইনগুলোকে গ্যাপ কমিয়েছি বাড়িয়েছি, ঠিক আমার এমনও হতে পারে যে আমি বর্ণগুলোর গ্যাপ কমিয়েছি বাড়িয়েছি, আমার এমনও হতে পারে যে আমার এই লাইনের প্রতিটা লাইনের মিডলে গ্যাপ বাড়ানো কমানো। আর এইটা আমরা অ্যালাইনমেন্টের ডান পাশে রয়েছে আমাদের লাইন স্পেসিং, সে লাইন স্পেসিং দিয়ে করতে পারবো। দেখতে পাচ্ছেন 1.0, আর 1.0 মানে হলো সিঙ্গেল, সিঙ্গেল মানে হলো রেগুলার, আর রেগুলার মানে হলো স্বাভাবিক। সাইজ অনুযায়ী যতটুকু গ্যাপ রাখা দরকার ততটুকু গ্যাপ, এটা হলো রেগুলার, সিঙ্গেল, এগুলো এই এভাবে বলা হয় বা 1.0 বলা হয়। আপনি যদি 1.0 থেকে প্লাস করেন, অর্থাৎ 1.15 রয়েছে এখানে, 1.50 রয়েছে, 2.0 রয়েছে, 2.5 রয়েছে, 3.0 রয়েছে, এবং মাউসটাকে যখন নিয়ে যাচ্ছেন তত পরিমাণ অনুযায়ী গ্যাপটা বাড়ছে কিন্তু দেখেন। এভাবে লাইন স্পেসিং অপশনে যান। লাইন স্পেসিং অপশন যখন যাবেন তখন আপনি সরাসরি এখান থেকে সাইজটা বসিয়ে দিতে পারবেন। এখানে 1 রয়েছে মানে সিঙ্গেল রয়েছে, 1 থেকে বাড়িয়ে দিতে চান, 1.15 ছিল এখানে, আপনি 1.10 দেন, ওকে দেন।
এভাবে আপনি লাইন স্পেসিংটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। লাইন স্পেসিং এর স্পেসিফিক যেটা রয়েছে সেটা হলো যে আপনি কখনো কখনো লাইন এমন হতে পারে, লেখা এমন হতে পারে যে পেজ ফিল আপ হয়নি, তখন আপনি আপনার এই লাইন স্পেসিং এর মাধ্যমে পেজটাকে ভরাট করতে পারবেন, তখন দেখতে সুন্দর দেখা যাবে। যেমন এই যে গ্যাপটা রয়েছে, বা আমি একটা কাজ করে আপনাদেরকে দেখাই। যেমন আমরা এখানে দেখেন এই পেজটা কথা বলি, এই পেজটা আমি যখন এই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে, আমি এখানে যে কি পরিমাণ গ্যাপ রয়েছে, এই গ্যাপটা যদি আমি ফিল আপ করতে চাই, বা গ্যাপ ফিল আপ না করে যদি আমি এটাকে ইয়ে করে দিই, প্রিন্ট করি, তখন দেখতে সুন্দর দেখা যাবে না। আর তখন আমাদের গ্যাপ বাড়ানোর দরকার হয়। আর এই গ্যাপটা লাইন স্পেসিং এর মাধ্যমে আমরা করি। লাইন স্পেসিং এ 1.50 দিলাম, দেখেন কিছুটা ফিল আপ হয়েছে, 1.50 দিলে পরবর্তী পেজে চলে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, লাইন স্পেসিং অপশনে যেতে হবে, দেন এইখান থেকে আমাকে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। যেমন 1.25 দিলাম, দেন ওকে বাটন দিলাম। 1.25 মোটামুটি কাছাকাছি ফিল আপ হয়েছে, আমি 1. আর একটু বাড়িয়ে দিই, 1.3 দিই, ফিল আপ হয়ে গেছে, পেজ ফিল আপ। এই যে লাইন স্পেসিং গ্যাপটা, এটা আমি লাইন স্পেসিং এর মাধ্যমে কিন্তু এটা ফিল আপ করেছি। কারণ আমি এখানে কোনো লেখা লিখে নাই, বা আমার লেখা নাই, আমার পেজ লেখা শেষ, কিন্তু এই পেজটাকে ভরাট করতে হবে। আর এই ভরাট করার জন্য আপনাকে অবশ্যই লাইন স্পেসিংটা ব্যবহার করতে। দেখেন আমার এটার, আমি আবার লাইন স্পেসিং এ গেলাম, এখান থেকে আমি 1.0 দিলাম। দেখেন এই একটা পেজের মধ্যে কি পরিমাণ গ্যাপ ছিল। আর এই গ্যাপটাকে আমি ফিল আপ করেছি কিভাবে, আমি মোর অপশনে গিয়ে সেখান থেকে আমি 1.3 দিলাম। তো এটা কিভাবে ফিল আপ হলো, আপনি করতে 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 আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কত দিলে কতটুকু পরিমাণে ফিল আপ হয়। আপনি এভাবে পেজ গুলোকে ফিল আপ করতে পারবেন। আপনি দেখবেন যে উপন্যাসের বই বা অন্যান্য বইগুলো ম্যাক্সিমাম দেখবেন যে এভাবে সাজানো থাকে, গোছানো থাকে, ভরাট থাকে। এগুলো এই ক্যারেক্টার স্পেসিং এবং লাইন স্পেসিং এর মাধ্যমে করা হয়। ক্যারেক্টার স্পেসিং কি, ক্যারেক্টার স্পেসিং বলেছিলাম, যেমন আমার একটা লাইন যদি পরবর্তী পেজে চলে যায়, এই পেজের মধ্যে ভরাট করতে হবে, তখন কি করতে হয়, একটা লাইন কমানোর জন্য ক্যারেক্টার স্পেসিং এর মাধ্যমে আমরা কনডেন্সটাকে কমাই, তারপরে গিয়ে জায়গা হলে অটোমেটিক ভাবে নিচের লেখাটা উপরে চলে আসে। লাইন স্পেসিং এর ডান পাশে রয়েছে আমার ঠিক শেডিং কালার, যেটা আমার এই যে এখানে কালারটা দেখতে পাচ্ছেন, হাইলাইট কালার বা শেড কালার, সেম এটার মতো এটা। আপনি এখান থেকে কালার করেন, দেখেন এখান থেকে যখন কালার করবেন, অর্থাৎ শেডিং কালার করবেন, তখন কিন্তু ঠিক লেখা যতটুকু রয়েছে ততটুকুই হবে, এবং এর বাইরে যে সাদা খালি জায়গাটা রয়েছে এটাও কিন্তু আপনার কালার হয়ে যাবে। আর যদি নো কালার দিলাম, চলে গেল। আর যদি আমি এখান থেকে হাইলাইট কালার দিই, শুধু যতটুকু লেখা রয়েছে ততটুকু কালার, লেখাটা হাইলাইট হবে। এখানে যে টেক্সটটা রয়েছে এটা হলো টেক্সট কালার, আর এখানে যেটা রয়েছে সেটা হলো পুরা লাইন সহ কালারটা করবে। তো দুটার মধ্যে দুইটা কাজই সেম, লেখার নিচে কালার করা, বাট একটা শুধু মূল লেখাটাকে কালার করবে, আরেকটা আপনার লাইন কালার সহ তারপরে পূর্ণ লাইনটাকে কালার করে দিবে। এরপরে আসেন হলো আমার বর্ডার। আমার এই লেখার মধ্যে একটা বর্ডার দিতে চাই, লেখাটাকে সিলেক্ট করলাম, দেন একটা বর্ডার ক্লিয়ার করলাম, একটা বর্ডার। কেমন বর্ডার, আমি অল বর্ডার ক্লিক করলাম উদাহরণস্বরূপ। অল বর্ডার যখন করেছি তখন দেখেন পুরো পেজের মধ্যে আমার একটা বর্ডার হয়েছে। এটা হলো লেখার বর্ডার, পেজ বর্ডার নয়। পেজ বর্ডার কিন্তু স্বতন্ত্র ভাবে রয়েছে, এটা হলো লেখা বর্ডার। আমি যখন লেখা বর্ডার এখানে সিলেক্ট করলাম, তখন আমার লেখা বর্ডার হয়েছে। লেখা বর্ডার কিন্তু চতুর্পাশে হওয়া মানে হলো অল বর্ডার। আমি যদি বলি যে বটম বর্ডার, শুধু নিচের দিকে একটা বর্ডার থাকবে, সেটা হতে পারে। আমি এখান থেকে প্রথমে নো বর্ডার করে নিলাম, এবার বর্ডার থেকে আমি বটম বর্ডার দিলাম, দেখেন আমার নিচের দিকে একটা বর্ডার হয়েছে, দেখেন এই যে। আর যেগুলো বটম বর্ডার দরকার নাই, আমি উপরে বর্ডার দিব, তখন আপনি দেন টপ বর্ডার, দেখেন উপর দিকে হয়েছে।
যদি বলি যে না উপরের দিকে দরকার নাই, তাহলে আমি বর্ডার থেকে টপ বর্ডার উঠে দিয়ে লেফটে কিংবা রাইটে যে সাইডে দিতে চাই সেই সাইডে আমি একটা বর্ডার দিব। এভাবে আমি ম্যানুয়ালি আমার লেখার মধ্যে একটা বর্ডার ক্রিয়েট করতে পারি। বাট এইখানের এই বর্ডারটার মূলত কাজ হলো টেবিল সংক্রান্ত। কি সংক্রান্ত? টেবিল সংক্রান্ত। অর্থাৎ টেবিল মানে হলো ঘর ঘর। এই ঘর ঘর গুলো নিয়ে আমাদের রয়েছে ইনসার্ট মেনুতে টেবিল। এই টেবিল নিয়ে যখন আলোচনা করব তখন পুনরায় আমার এটার আলোচনা দরকার হবে। সো এইটাতে বিস্তারিত বলার মতো এখন প্রয়োজন নেই। আমি এখান থেকে নো বর্ডার দিয়ে বর্ডারটা ক্লোজ করে দিলাম। তো এখানে যে কমান্ড গুলো দেখেছেন সবগুলো কম বেশ প্রয়োজন রয়েছে। এর উপরে রয়েছে বাম পাশ থেকে বুলেট। কেমন ধরনের বুলেট আমরা অনেকে দেখেছি আমাদের, আমরা যখন কোনো নোটিশ জারি করি বা কোনো কিছু পয়েন্ট আকারে কারো কাছে তুলে ধরি, তখন সেটার শুরুতে আমরা কিছু পয়েন্ট দিই। এই পয়েন্ট গুলোকে বলা হয় বুলেট। যেমন আমি লেখাগুলোকে ভাগ ভাগ করে নিয়েছি, আমার এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার যখন আমি বুলেটে যাব, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্রতীক রয়েছে। আমি এখান থেকে যে বুলেটটা, যে প্রতীকটা দিতে চাই, সেই প্রতীকের মধ্যে ক্লিক করলেই আমার প্রত্যেকটা প্যারার মধ্যে আমার পয়েন্ট পয়েন্ট আকারে এখানে শো করছে বা দেখাচ্ছে। তো এইটাকে বুলেট বলা হয়। আপনি এটা অটোমেটিক ভাবে দেওয়ার জন্য প্রত্যেকটা লাইনের শুরুতে তো একটা করে বসাতে হয়। তা আপনি চাচ্ছেন যে না আমি প্রত্যেকটার মধ্যে অটোমেটিক ম্যানুয়ালি বসাবো না, অটোমেটিক বসাই দিব, সেক্ষেত্রে আপনি এইভাবে সিলেক্ট করার পরে আপনি করতে পারেন। এখান থেকে প্রতীক চেঞ্জ করতে পারেন। যদি বলেন যে এখান থেকে প্রতীকগুলো আপনার পছন্দ হয়নি, তাহলে আপনি চাইলে এখান থেকে আরো চেঞ্জ করতে নিতে পারেন, ডিফাইন নিউ বুলেট। আপনি চাইলে নতুন বুলেট কালেকশন করতে পারেন, সিম্বলে যাবেন। আমাদের যে সিম্বল বক্সটি রয়েছে সেই সিম্বলের সাথে এটার লিঙ্ক রয়েছে এবং সেটার মাধ্যমে আমরা আমাদের এখানের এই অ্যারো গুলোকে বা বুলেট গুলোকে আমরা অ্যাড করতে পারি। এখন দেখেন বুলেট চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি বুলেট চেঞ্জ করতে পারবেন। বুলেটটাকে যদি উঠিয়ে দিতে চান তাহলে আপনি নো বুলেট ক্লিক করবেন। তখন দেখবেন যে বুলেটের নাম্বার গুলো চলে গেছে। বুলেটের নেই আমার নাম্বার। অনেকে আছেন যে বুলেট দেয় না, শুধুমাত্র নাম্বার ব্যবহার করে বা রোমান চিহ্ন ব্যবহার করে। সেক্ষেত্রে আপনি এখান থেকে বুলেট না দিয়ে নাম্বার দিতে চাইলে নাম্বার দিতে পারেন অথবা রোমান চিহ্ন দিতে পারেন, আপনার ইচ্ছা। যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি ওই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। সবসময় যদি দরকার না হয় তাহলে নো ক্লিক করেন। এখানে আরেকটা স্টাইল রয়েছে, ঠিক এইটাও এটাও একটা ফরম্যাট, এটার স্টাইল। চাইলে বুলেটেড নাম্বারিং এর স্টাইল, আপনি চাইলে এই ফরম্যাট গুলোকেও ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে আমাদের ইনডেন্ট। ইনডেন্ট হলো আমরা লেখার শুরুতে একটু গ্যাপ রাখি। অনেক সময় কিছু লেখা রয়েছে, যেমন আমি আমার এই লেখাটাকে একটু গ্যাপ রাখবো বাম দিক থেকে। তো এই ক্ষেত্রে আমি যখন ইনডেন্টে যাব, ইনক্রিজ ইনডেন্টে যখন যাব, তখন এই লেখাটা বাম দিক থেকে তুলনামূলক একটু ডান দিকে আসবে, এক সাইড। এটা এক সাইড থেকে আসবে, তুলনামূলক এক সাইড থেকে আসবে। আবার যদি বলেন যে আপনি যারা এটাকে বাম পাশে গ্যাপটাকে ম্যানেজ করে দিব, সেক্ষেত্রে আপনি ইনডেন্ট, আপনি ইনডেন্টে ক্লিক করলে তখন আপনার এটা বাম দিকে চলে আসবে। আর ডান পাশে যে দুইটা কমান্ড রয়েছে, এইটাই হলো আমাদের আরবি এবং ইংরেজি লেখার যেই ফরম্যাট, সেই ফরম্যাটের কমান্ড। আরবি এবং ইংলিশ লেখার মূলত ফরম্যাট বলতে আমরা আরবি লেখাগুলোকে ডান দিক থেকে লিখি আর বাংলা ইংরেজি লেখাগুলোকে বাম দিক থেকে লিখি। এই যে ডান বাম কার্সর পয়েন্টকে, কলমটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে যে অ্যালাইনমেন্ট গুলো রয়েছে সেটা নয়, বরং আমরা চাইলে এখান থেকে আপনার টেক্সট ডিরেকশন, এটার মাধ্যমে আমরা সরাসরি দিতে পারি। যখন রাইট টু লেফট ক্লিক করব তখন অটোমেটিক ভাবে অ্যারাবিক হয়ে যাবে। আবার যখন লেফট টু রাইট ক্লিক করব তখন অটোমেটিক ভাবে জেনারেল মোড হয়ে যাবে। এই কমান্ডটাই কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল শিফট এর মাধ্যমে করে থাকি। কন্ট্রোল শিফট, কিবোর্ডের বাম পাশে কন্ট্রোল শিফট দিলে লেফট হবে, ডান পাশেটা কন্ট্রোল শিফট দিলে রাইট হবে। অর্থাৎ একবার আরবি, আবার কন্ট্রোল শিফট লেফটে দিলাম বাম পাশেটা, তখন আবার ইংলিশ। সেম এই কমান্ডটা কিবোর্ড থেকে এভাবে সেট করা যায়। এরপরে আসেন যে কমান্ডটি রয়েছে, সেই কমান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই
অনেকে আছি যে কিছু লেখা লিখি, সেই লেখার মধ্যে একটা সিরিয়াল মেনটেন করতে হয়, যেমন ওখানে দিলাম 1, তারপরে এখানে দিলাম 3, তারপরে এখানে দিলাম হলো 2, এখানে দিলাম হলো আমাদের 5, তারপরে এখানে দিলাম হলো আমরা 4। ওকে, তো এই যে নাম্বার গুলো বসাইলাম, এই নাম্বার গুলো কি সিরিয়াল মতো আছে? আপনার অনুযায়ী দেখেন তো, নাম্বার গুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী নেই। নেই। কেন নেই? যেমন আমরা এখানে লিখেছি, এখানে লিখেছি, এখানে লিখেছি, কিন্তু এখন লেখা প্রিন্ট করার পরে গিয়ে আমরা নাম্বার লাগিয়ে দিলাম যে এটা 1 নম্বরে দাও, এটা 2 নম্বরে দাও, এটা 3 নম্বরে দাও, এমন তো হতে পারে। তখন আমরা কি করি যে এখানে 1 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 3 রয়েছে, তার মানে আমার কি দরকার এখন? 2 দরকার। তাহলে 2টাকে খুঁজে বের করতে হবে। দেন 2টাকে খুঁজে বের করার পর কি করতে হবে? কাট। কাট করার পর কোথায় যেতে হবে? একের শুরুতে লাস্টে যেতে হবে। একের লাস্টে গিয়ে আমাকে একটা ইন্টার দিতে হবে। এরপরে কি আমাকে পেজ দিতে হবে, তখন 2 আসবে। এভাবে আমাকে 3 খুঁজতে হবে। 3 কোথায় আছে? এই যে 3। এখান থেকে 3কে আমার নিয়ে যেতে হবে। কি বলেন? এভাবেই তো আমাকে নিয়ে যেতে হবে। তো আপনি এইভাবে কেন কষ্ট করে নিয়ে যাবেন? এভাবে কষ্ট করে কেন নিয়ে যাবেন যদি আপনার কাছে শর্টকাট অপশন থাকে? আর সেই শর্টকাট অপশন হলো আপনি লেখাগুলোকে সিলেক্ট করবেন, প্রথমে নাম্বারগুলো বসাবেন, কম্পিউটারকে বুঝাবেন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এরপর আপনি শর্টকাট অপশনে যাবেন। শর্টকাট অপশনে যাওয়ার পরে আপনি এখানে যে টেক্সট রয়েছে সেখানে টেক্সটের মধ্যে থেকে নাম্বার বসিয়ে দিয়ে দেন ওকে বাটন প্রেস করবেন। যখন ওকে বাটন প্রেস করবেন তখন দেখবেন যে 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, অটোমেটিক ভাবে ট্রান্সফার হয়েছে, 5 রয়েছে, 6 রয়েছে। এখানে অতিরিক্ত একটা প্যারা আসছে, যে প্যারার মধ্যে আমরা নাম্বার বসাই নাই বলে এটা এখানে রয়েছে। আমরা এটাকে 7 বানিয়ে দিলাম। এরপর আবারও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা শর্ট অপশনে গেলাম। দেন নাম্বার সিলেক্ট করার পর ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন 1 নাম্বার লেখাটা 1 নাম্বার চলে আসছে, 2 নাম্বার লেখাটা 2 নাম্বার চলে আসছে, 3 নাম্বার লেখাটা 3 নাম্বার চলে আসছে। এই যে চলে আসছে, এই চলে আসার কমান্ডটা খুব মজাদার একটা কমান্ড। আপনি যদি এরকম সিরিয়াল মেনটেন করতে গিয়ে যদি 100, 150, 200 ইয়ে করেন, আপনি নাম্বারগুলো সিরিয়াল করতে যান, তখন দেখবেন যে আপনার সারাটা দিন চলে যাবে। অথচ জাস্ট আপনি প্রিন্ট আউটের মধ্যে দেখে দেখে নাম্বারগুলো বসিয়ে দিবেন প্যারা শুরুতে। এইবার শর্টে ক্লিক করবেন, দেখবেন যে এটা অটোমেটিক ভাবে সিরিয়াল হয়ে গেছে। সারা দিনের কাজ আপনাকে 2 মিনিটে করে দিবে। এটা হলো শর্টের কাজ। সব শেষে রয়েছে আমার যে পাগলা। পাগলা বলতে শো এন্ড হাইট। শো এন্ড হাইট মানে হলো আমার যেই, স্যার শর্টের কাজটা আবার দেখালে সুন্দর হইতো। খেয়াল করেন, শো এন্ড হাইড এর মূলত এটা মূলত পাগলামির কাজ। অনেক সময় এরকম বিপদে পড়ে যান যে কি হলো, আমার লেখার মধ্যে একটা ডট দেখা যাচ্ছে, আবার লেখার পর একটা অপশন দেখা যাচ্ছে, এটাকে কাটতে পারি না, ইয়া করতে পারি না, এটা কিভাবে, মানে অনেকেই পুরো বিপদগ্রস্ত হয়ে যান। তাদের জন্য সলিউশন হলো এটা একটা কমান্ড। এই কমান্ডটা যদি কখনো পড়ে যায় কারো, তখন আবার সেম কমান্ডে ক্লিক করলে এটা চলে যাবে। এটা দিয়ে বোঝানো হয় কোথায় কোথায় ডট স্পেস রয়েছে, কোথায় কোথায় প্যারা রয়েছে, এটা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটাকে আমরা পাগলা কমান্ড বলি আর কি। পাগলা কমান্ড হলো এমন একটা কমান্ড, অনেকে দেখেছি যে পাগলা কমান্ড ক্লিক করে আছে, যার কারণে তার সমাধান না পেয়ে উনি আবার এই বইটা পুরোটা লেখা শুরু করেছে। তো এটা না বোঝার একটা ফল। এইটার এই কমান্ড থেকে আপনি এই কাজটাকে অন অফ করতে পারবেন। শর্টকাট যেটা রয়েছে, আমি শর্টকাট যেমন এখানে আমার রইলো 8 নাম্বার, আমি এটাকে 8 বসালাম। তো 8টা অনুযায়ী আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে বসাইলাম ধরেন 1। সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমি যখন শর্ট ক্লিক করব, এখানে প্যারাগ্রাফ ভিত্তিক থাকবে, আপনি জাস্ট টেক্সট থেকে আপনি নাম্বার বসাই দিবেন। এখানে টেক্সট আর নাম্বার কি? টেক্সট আর নাম্বার মানে হলো অনেকে সিরিয়াল করে হলো এ বি সি ডি হিসাবে। তাহলে সেই ক্ষেত্রে টেক্সট, যেহেতু আমি এখানে নাম্বার অনুযায়ী সিরিয়াল করতেছি, কোনটা 1 সেটা আগে আসবে, কোনটা 2 সেটা পরে আসবে। তো সেই হিসাবে আমি এখানে নাম্বারটাকে সিলেক্ট করে দিয়ে ওকে বাটন প্রেস করলাম। ফলে কি হলো, আমার 1 নাম্বারটা 1 নাম্বার আসলো, 2 নাম্বারটা 2 নাম্বার আসলো, 3 নাম্বারটা 3 নাম্বার আসলো, এইভাবে সিরিয়াল হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।